2020 সালের 3 জানুয়ারি। দিনের প্রথম প্রহরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে অবতরণ করেন একজন বিশেষ যাত্রী। এর ঠিক কয়েক মিনিটের মধ্যে আকাশ থেকে ভেসে আসা একটি মার্কিন ড্রোন ছুড়ে দেয় হেলফায়ার মিসাইল। মুহূর্তে বিমানবন্দর পরিণত হয় বিধ্বস্ত এক যুদ্ধক্ষেত্রে। ইরানের আকাশে নেমে আসে এক অন্ধকার দিন। মার্কিন হামলায় নিহত হয় আইআরজিসি এর কুদস ফোর্সের প্রধান, মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধের মূল কারিগর জেনারেল কাসেম সুলাইমানি। বিস্ময়কর বিষয় হলো, এই ঘটনার ঠিক 2 মাস আগে স্থানীয় এক ইরানের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সুলাইমানি বলেছিলেন, মোসাদ আমাকে হত্যা করতে চায়, তবে তাদের পক্ষে সেটা অসম্ভব। সুলাইমানির মৃত্যুর 1 সপ্তাহ পর এনবিসি নিউজ তাদের অনুসন্ধানমূলক প্রতিবেদনে প্রকাশ করে এক বিস্ফোরক তথ্য। সুলাইমানি দামেস্ক থেকে বাগদাদ যে ফ্লাইটে যাচ্ছিলেন তার সময়, ফ্লাইট নাম্বার, এমনকি গাড়ির অবস্থান সহ বিস্তারিত তথ্য মোসাদ সরবরাহ করছিল সিআইএ কে। রিয়েল টাইম ট্র্যাকিং করা হয় সুলাইমানির ফোনের সিগন্যাল। সবকিছু ছিল সুপরিকল্পিত। আর এই গোটা হত্যাকাণ্ডের মূল ভিত্তি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সাল থেকে 2020 সাল পর্যন্ত ইরানের 6 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে অ্যাসাসিনেট করা হয়। তারা কেউ ছিলেন ইরানের পরমাণু গবেষণার পুরোধা, কেউ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তির কারিগর। মাসউদ আল মোহাম্মদি 2010 সালের জানুয়ারিতে তেহরানের নিজ বাড়ির সামনে বোমা হামলায় নিহত হন তিনি। একই বছর নভেম্বরে গাড়িতে বসা অবস্থায় মোটরসাইকেল আরোহী এসে বোমা আটকে দিয়ে চলে যায়। বিস্ফোরণে নিহত হয় মজিদ শাহরিয়ারি, দারিউশ রেজানিয়াজাদে। 2011 সালে তার শিশু সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় তাকে। মোস্তফা আহমদ রোশন 2012 সালে একইভাবে গাড়িতে বসা অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত হন তিনি। এই অপারেশনগুলো ছিল অত্যন্ত নিখুঁত, সুপরিকল্পিত এবং সময় নির্ভর। আধুনিক প্রযুক্তি আর গোয়েন্দা তথ্য মিলিয়ে খুব অল্প সময়ে একের পর এক লক্ষ্যবস্তু ধ্বংস করে ফেলা হয়। মোসাদ বরাবরই গুপ্ত হত্যা ও নিখুঁত টার্গেট কিলিংয়ে বিশ্বসেরা হিসেবে পরিচিত। এ কারণে প্রতিটি হত্যার পর ইরান সরাসরি আঙুল তোলে মোসাদের দিকেই। ভিডিওর শুরুতে বলা কাসেম সুলাইমানির মৃত্যুর একই বছরে অর্থাৎ 27 নভেম্বর 2020 তেহরান থেকে পূর্বে আফশারাত শহরে ছুটির দিনে নিজস্ব গাড়িবহরে ছিলেন মোহসেন ফখরিজাদে, ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী, পশ্চিমাদের চোখে ফাদার অফ ইরান নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম। হঠাৎ এক নির্জন সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে একটি এআই নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল মেশিন গান চালু হয়। ক্যামেরা আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিশানা করা হয় ঠিক তার মাথা ও বুক। পুরো হামলা চালাতে সময় লাগে মাত্র 15 সেকেন্ড। তার দেহরক্ষীরা ছুটে আসার আগেই অস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে আত্মধ্বংস করে। ফখরজাদার থেকে মাত্র 10 ইঞ্চি দূরে ছিল তার স্ত্রী। আশ্চর্যজনকভাবে একটি বুলেটও তার শরীরে স্পর্শ করেনি। মোসাদ গোয়েন্দা তৎপরতার পাশাপাশি প্রযুক্তিগতভাবে কতটা উন্নত তার অন্যতম উদাহরণ ফখরজাদার মৃত্যু। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের সবচেয়ে কার্যকরী ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি। সিআইএ, MI6 বা কেজিবির মতো সংস্থাগুলোর তুলনায় কৌশল ও সাহসিকতা ও প্রযুক্তিগত ব্যবহারে আলাদা অবস্থানে দাঁড়িয়ে মোসাদ। তাদের অনেক অপারেশন এতটাই নিখুঁতভাবে সম্পন্ন হয় যে ঘটনা ঘটার পরেও বোঝা যায় না যে কারা ছিল নেপথ্যে। প্রযুক্তির পাশাপাশি মানব তথ্য সংগ্রহে তাদের দক্ষতা অনন্য। ছদ্মবেশে থাকা এজেন্টরা বছর ধরে কাজ করে, কখনো কূটনৈতিক বা কখনো ব্যবসায়ী সেজে। অনেক সময় মোসাদ যুক্তরাষ্ট্রের আগেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সফল হয়, আর তাদের সাফল্যের পেছনে রয়েছে ঠান্ডা মাথার দীর্ঘ পরিকল্পনার বাস্তবায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাষ্ট্রের টিকে থাকা নিশ্চিত করা। চারদিকে শত্রু রাষ্ট্র, ভেতরে উদ্ভস্ত সংকট, আর আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রুতা। ঠিক এই বাস্তবতায় রাষ্ট্র প্রতিষ্ঠার 1 বছরের মাথায় 1949 সালের 13 ডিসেম্বর ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ান একটি নির্দেশনা জারি করেন একটি গোপন গোয়েন্দা সংস্থা গঠনের, যাদের দায়িত্ব হবে বিদেশে থাকা শত্রুদের গতিবিধি নজরে রাখা এবং রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয় সব গোপন কার্যক্রম পরিচালনা করা। প্রাথমিক অবস্থায় এই সংস্থার নাম ছিল দ্য সেন্টার ইনস্টিটিউট ফর কোঅর্ডিনেশন, হিব্রুতে যাকে বলা হয় মোসাদ, যার অর্থ দপ্তর বা সংস্থা। প্রথম দিকে মোসাদ ছিল অনেকটাই বিক্ষিপ্ত এবং আনঅফিসিয়াল, কিন্তু 1951 সালে এটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। এর প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় রেউভিন শিলোকে। তবে মোসাদের কাঠামো ও কৌশলগত নীতি গড়ে তোলেন প্রধানমন্ত্রী বেন-গুরিয়ান নিজেই। মোসাদের প্রথম দিককার কাজ ছিল মূলত নাসিদের সন্ধান ও তাদের বিচার নিশ্চিত করা, আরব রাষ্ট্রগুলোর সামরিক পরিকল্পনা জানার চেষ্টা, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং
ইহুদি জনগোষ্ঠীকে গোপনে ইসরায়েলে এনে শরণার্থী সংকট মোকাবেলা করা। 50 ও 60-এর দশকে ধীরে ধীরে মোসাদ রূপ নেয় এক ভয়ঙ্কর ও দক্ষ অপারেশনাল সংস্থায়। মোসাদের সবচেয়ে আলোচিত প্রারম্ভিক মিশনগুলোর মধ্যে একটি ছিল অ্যাডলফ আইখম্যান নামের নাৎসি অফিসারকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা। আইখম্যান দীর্ঘদিন ধরে ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নজরে। তাকে খুঁজে পেতে সময় লেগেছিল প্রায় 1 যুগ। তার অবস্থান সম্পর্কে প্রথম বড় তথ্য আসে 1957 সালে জার্মানির বিচারক ফ্রিটজ বাউয়ারের কাছ থেকে। তিনি জানান আইখম্যান পালিয়ে আশ্রয় নিয়েছেন আর্জেন্টিনায় রিকার্দো ক্লেমেন্ট পরিচয়ে। মোসাদ প্রথমে নিশ্চিত হয়, তারপরে শুরু হয় ইতিহাসের এক নিঃশব্দ অভিযান, অপারেশন ফাইনাল। 1960 সালের 11 মে বুয়েনোস আইরেসের একটি নিরাবিলি রাস্তা থেকে মোসাদ অপহরণ করে আইখম্যানকে। সর্বোচ্চ গোপনীয়তায় এক ঘরে রাখা হয় 9 দিন। একদল ছদ্মবেশী ইসরায়েলি কূটনৈতিক আর ঘুমের ওষুধ খাইয়ে অ্যাডলফ আইখম্যানকে আনা হয় তেল আবিবে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 1962 সালে কার্যকর করা হয় আইখম্যানের মৃত্যুদণ্ড। এই অপারেশন বদলে দেয় গোটা সংস্থার ধরন। এরপর থেকে মোসাদ আর শুধু একটি তথ্য সংগ্রহকারী গোয়েন্দা সংস্থা নয়, বরং একের পর এক গোপন অভিযান, টার্গেট অপারেশন, এমনকি বিদেশি সরকারের ভেতরে প্রবেশ করে পলিসি প্রভাবিত করার মতো একটা আন্তর্জাতিক প্লেয়ারের রূপ নেয়। বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার কোনো না কোনো তথ্য জনসম্মুখে পাওয়া যায়। সিআইএ এর পরিচালকের নাম আমরা জানি, কেজিবির এমনকি MI6 এর অভ্যন্তরীণ গঠন নিয়েও প্রচুর গবেষণা হয়। কিন্তু মোসাদ এটি এমন এক সংস্থা যার পুরো কাঠামো ঘিরে আছে কঠোর রাষ্ট্রীয় গোপনীয়তা। সিআইএ বা কেজিবি এর মতো বা তার থেকেও বেশি। মোসাদ প্রধানের নাম প্রকাশ্যে আনা হয় কেবল রাষ্ট্রীয় বাধ্যবাধকতায়, তাও অনেক সময় পরে। বাকি সব নাম, পরিচয়, কাজ, স্থান অদৃশ্য। মোসাদের রয়েছে মোট 8টি বিভাগ, কিন্তু তার মধ্যে মাত্র 5টি সম্পর্কে সীমিত কিছু তথ্য জনসম্মুখে এসেছে, যা নানা সূত্রে অনুমান ভিত্তিক। বাকি 3টি বিভাগের অস্তিত্ব যেন এক ধোঁয়ার ভিতরে, না আছে নাম, না আছে অফিস, তবুও তাদের ছায়া অনুভব করে গোটা মধ্যপ্রাচ্য। প্রথমে রয়েছে কেসারিয়া, মোসাদের স্পেশাল অপারেশন ইউনিট। গোপন হত্যা, অপহরণ, সাবোটেজ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন এই ইউনিটের হাতে। অ্যাডলফ আইখম্যানের অপহরণ থেকে শুরু করে ইরানি বিজ্ঞানীদের হত্যা সবাই কেসারিয়ার পরিকল্পনায়। দ্বিতীয় নম্বরে রয়েছে তেজি, মানব গোয়েন্দাগিরি শাখা। বিদেশি রাষ্ট্রের স্থানীয়দের রিক্রুট করে গোপন তথ্য সংগ্রহ করে। তাদের অনেকেই কূটনীতিক, সাংবাদিক বা NGO কর্মী সেজে থাকে। নেভিওয়েট, মাঠ পর্যায়ে ছদ্মবেশী এজেন্ট, হোটেল কর্মী, গাইড কিংবা গাড়ি চালক। আমানত, প্রযুক্তিগত গোয়েন্দাগিরি, ফোন কল, সিগন্যাল, স্যাটেলাইট ডেটা হ্যাকিং সব এখান থেকে নিয়ন্ত্রিত। লাপিদ, বিশ্বজুড়ে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ইসরায়েল সরকারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে এই ইউনিট। মোসাদের প্রত্যেকটি অপারেশন কিছু ধাপে পরিচালিত হয়, যার প্রথমেই রয়েছে লক্ষ্য নির্বাচন, সবকিছু শুরুতে টার্গেট চিহ্নিত করার মধ্য দিয়ে। দ্বিতীয়ত গোয়েন্দা তথ্য সংগ্রহ, এরপরে নীতিগত অনুমোদন, অপারেশন প্ল্যানিং, লোকাল সাপোর্ট ও লজিস্টিক, অপারেশন ডে, এক্সফিল্ট্রেশন এবং সর্বশেষ রয়েছে নো ট্র্যাক পলিসি, অর্থাৎ মোসাদ তাদের অপারেশনের সকল প্রমাণ ধ্বংস করে ফেলে। একটি ছোট ঘটনা দিয়ে শেষ করতে যাচ্ছি আমরা। 2000 সালের 12 জানুয়ারি কলকাতা থেকে ঢাকাগামী একটি বিমানে চড়েছিলেন 11 জন যাত্রী। পরিচয়ে তারা ধর্ম প্রচারক। তাদের দাবি তারা যাচ্ছেন বাংলাদেশের টঙ্গীতে অনুষ্ঠিত তাবলিগ জামাতের বার্ষিক সমাবেশে যোগ দিতে। কিন্তু কিছু বিষয় গোয়েন্দাদের নজরে আসে। কারো কাছে ছিল না রিটার্ন টিকিট। তাদের গতিবিধি ছিল সুস্পষ্ট, অসামঞ্জস্যপূর্ণ। তদন্তে উঠে আসে তারা সবাই ছিল ইসরায়েলি নাগরিক, পশ্চিম তীর বা তেল আবিব নিবাসী এবং প্রত্যেকেই মোসাদের হয়ে কাজ করছে। তাদের মধ্যে অন্তত 4 জনের নাম আগে থেকে রয়ের নজরদারির তালিকায় ছিল। অভিযোগে ওঠে ইসরায়েলি কূটনীতিকদের চাপের মুখে তাদের ছেড়ে দেয়া হয়। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা মোসাদের কার্যক্রমের গল্প আমরা অনেক শুনেছি। তবে মোসাদের এই অনুপ্রবেশের চেষ্টা প্রমাণ করে যে শুধুমাত্র উন্নত বিশ্বের শক্তিধর রাষ্ট্রই নয়, দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতেও তাদের উপস্থিতি রয়েছে। যেখানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্বলতা কিংবা সামাজিক বিভাজন আছে, সেখানেই মোসাদ সক্রিয় হয়ে ওঠে। এই গোপন কর্মকাণ্ড শুধু তথ্য সংগ্রহ নয়, কূটনৈতিক চাপ সৃষ্টি এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার পরিকল্পনা বহন করে। এই গল্প শেষ নয়, এটি একটি চলমান অধ্যায় যেখানে আমরা সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধাক্কা খেতে পারি।